একটু মিলিয়ে দেখুন তো, আপনার কি গলা ভারী লাগে? হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে? রাগ, হতাশা আর ঘুমের সমস্যা আপনাকে কাবু করে ফেলছে? আপনি কি জানেন এই সবকিছুর পেছনে একটা মাত্র ছোট্ট গ্রন্থির হাত থাকতে পারে? হ্যাঁ, আমি বলছি থাইরয়েড নিয়ে। একটা ছোট্ট প্রজাপতির মতো দেখতে এই গ্রন্থি নিয়ন্ত্রণ করে আপনার শরীরের শক্তি, মেজাজ, ওজন, এমনকি হৃদস্পন্দন পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমরা জানবো থাইরয়েড আসলে কি, এটি কিভাবে কাজ করে, কিভাবে এর ভারসাম্য নষ্ট হয় এবং কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার থাইরয়েড সমস্যা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার বা আপনার পরিবারের কারো শরীরে কিছু অজানা সমস্যার পেছনে লুকিয়ে থাকতে পারে এই থাইরয়েড। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের পর্বে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ থাইরয়েডের সমস্যা আমাদের দেশে খুবই কমন একটা সমস্যা। কিন্তু অনেকে আমরা এই সমস্যা ধরতেই পারি না। ফলে সময় মতো চিকিৎসা না হয় আমরা নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাই। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই সমস্যার প্রভাব হঠাৎ করে নয়, বরং একটু একটু করে ধাপে ধাপে আমাদের লাইফস্টাইল, চিন্তাভাবনা ও শরীরের উপর গভীরভাবে পড়তে শুরু করে। এই ভিডিওটি 2টি পর্বে ভাগ করা হয়েছে, যাতে বিষয়টি আপনি ধাপে ধাপে পরিষ্কারভাবে বুঝতে পারেন। তো চলুন শুরু করি আজকে প্রথম পর্ব। বিশ্বজুড়ে থাইরয়েড রোগ হলো সবচেয়ে সাধারণ এন্ডোক্রাইন অর্থাৎ হরমোনজনিত সমস্যা। বাংলাদেশেও এর হার বেশ উদ্বেগজনক। 2023 সালে বাংলাদেশ জার্নাল অফ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম নামক এক জার্নালে প্রকাশিত একটি আর্টিকেল অনুযায়ী বাংলাদেশের সমগ্র জনসংখ্যার প্রায় 20% মানুষ কোনো না কোনোভাবে থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন। বিশেষ করে বিশ্বজুড়ে এবং বাংলাদেশেও হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোন কমে যাওয়ার এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। এই গবেষণায় প্রকাশ করা হয় যে বাংলাদেশে হাইপোথাইরয়েডিজমের হার গড়ে 4 থেকে 7% এবং সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমের হার প্রায় 3 থেকে 6.5%। সব গবেষণাতেই নারীদের মধ্যে এই রোগের হার পুরুষদের তুলনায় অনেক বেশি। অন্যদিকে হাইপারথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার সমস্যার হার তুলনামূলকভাবে কম। এই গবেষণায় আরও বলা হয় যে বিশ্বব্যাপী থাইরয়েড ক্যান্সার হচ্ছে সবচেয়ে কমন এন্ডোক্রাইন ক্যান্সার, যা সব এন্ডোক্রাইন টিউমারের প্রায় 92% এবং সমগ্র শরীরের ক্যান্সারের মধ্যে 1%-এরও কম অংশ জুড়ে বিস্তৃত। যদিও এটি তুলনামূলকভাবে বিরল, তবে গত কয়েক দশকে পৃথিবীর বিভিন্ন দেশে এই ক্যান্সারের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও থাইরয়েড ক্যান্সার নিয়ে কোনো বিস্তৃত জনভিত্তিক গবেষণা নেই, তবে একটি ছোট পরিসরের স্টাডিতে দেখা গেছে মৃতদেহ পরীক্ষার মাধ্যমে প্রায় 4.5% ক্ষেত্রে থাইরয়েড নডিউল পাওয়া গেছে এবং এর মধ্যে প্রায় 2% ক্ষেত্রে ক্যান্সারের উপস্থিতি ধরা পড়েছে। অর্থাৎ আমাদের দেশে থাইরয়েড সমস্যা একটি নীরব অথচ গভীর সংকট ও থাইরয়েড ক্যান্সার একটি উপেক্ষিত বাস্তবতা, যার প্রকৃত বিস্তার বোঝার জন্য প্রয়োজন আরও গবেষণা ও সচেতনতা। থাইরয়েড গ্রন্থি হলো একটি প্রজাপতি আকারের গ্রন্থি, যা আমাদের গলার সামনের দিকে থাকে, অর্থাৎ ট্রাকিয়া বা শ্বাসনালীর ঠিক সামনে, অ্যাডামস অ্যাপেলের নিচে। এই ছোট্ট গ্রন্থিটি নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের প্রায় সবকিছুর গতি। থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত দুটি প্রধান হরমোন হলো T3 বা ট্রাইআয়োডোথাইরোনিন ও T4 বা থাইরক্সিন। এই হরমোনগুলো রক্তে ছড়িয়ে পড়ে এবং সমস্ত শরীরের কোষে গিয়ে তাদের কাজ শুরু করে। হরমোনগুলো মূলত শরীরের মেটাবলিক রেট অর্থাৎ কোষ কিভাবে অক্সিজেন ও গ্লুকোজ ব্যবহার করে শক্তি উৎপন্ন করে তা নিয়ন্ত্রণ করে। এই কারণে থাইরয়েড হরমোন কমে গেলে শরীরে এনার্জি উৎপাদন ধীর হয়ে যায় এবং বাড়লে সেটা অতিরিক্ত গতিতে চলতে থাকে। কিন্তু কোষে পৌঁছানোর পর হরমোনগুলো ঠিক কিভাবে কাজ করে, চলুন একটু মেডিকেল সায়েন্সের চোখ দিয়ে ব্যাপারটা বুঝে নিই। প্রথমে শরীরে নিঃসৃত T4 হরমোনটি অনেকটা রিজার্ভ বা স্টোর অবস্থায় থাকে এবং শরীরের প্রয়োজনে এটি রূপান্তরিত হয় T3-তে, যেটিকে আমরা বলি অ্যাক্টিভ ফর্ম। মানে এটি বেশি সক্রিয় এবং শরীরে কোষে গিয়ে সরাসরি কাজ করতে সক্ষম। এরপর এই সক্রিয় T3 হরমোন কোষের ভেতরে ঢুকে যায় এবং পৌঁছায় নিউক্লিয়াসে, অর্থাৎ যেখানে আমাদের ডিএনএ বা জিনগত তথ্য সংরক্ষিত থাকে সেখানে। এখানে T3 যুক্ত হয় কোষের ভিতরে থাকা থাইরয়েড হরমোন রিসেপ্টরের সঙ্গে। এই বন্ধন তৈরির ফলে নির্দিষ্ট কিছু জিন সক্রিয় হয়ে ওঠে এবং কাজ করার সংকেত পায়। এরপর সেই জিনগুলো থেকে তৈরি হতে থাকে নতুন প্রোটিন, আর এই প্রোটিনগুলোই পরে শরীরে বিভিন্ন কাজ করে, যেমন খাদ্যকে শক্তিতে পরিণত করা অর্থাৎ এনার্জি মেটাবলিজম, হৃদযন্ত্রের গতি বাড়ানো বা কমানো, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, মস্তিষ্কের কোষে নিউরোট্রান্সমিটার ও স্নায়ুর কার্যক্রম ঠিক রাখা। অর্থাৎ থাইরয়েড হরমোন প্রতিটি কোষের জিন এক্সপ্রেশন নিয়ন্ত্রণের মাধ্যমে শরীরকে বলে দেয় তুমি এখন কি কাজ করবে, কত দ্রুত করবে।
এই জন্যই থাইরয়েড হরমোনকে বলা হয় মাস্টার মেটাবলিক হরমোন, কারণ এটি শরীরের সব কাজের গতি নির্ধারণ করে দেয়। আমাদের শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ নিয়ন্ত্রণ করে এক চেইন সিস্টেম। এইচপিটি অ্যাক্সিস মানে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি, তারপর থাইরয়েড। প্রথমে হাইপোথ্যালামাস টিআরএইচ নামক হরমোন নিঃসরণ করে। টিআরএইচ পৌঁছায় পিটুইটারি গ্ল্যান্ডে, যা তখন টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তৈরি করে। এরপর এই টিএসএইচ রক্তের মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে T3 ও T4 হরমোন তৈরি করতে নির্দেশ দেয়। এই হরমোনগুলো শরীরের মেটাবলিজম, ওজন, তাপমাত্রা ও মুড নিয়ন্ত্রণ করে। নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে শরীর বোঝা যায় কখন হরমোন বাড়াতে হবে আর কখন কমাতে হবে। যেমন হরমোন কমে গেলে টিএসএইচ বেড়ে যায়, আর বেশি হলে টিএসএইচ কমে যায়। কিন্তু এই চক্রের কোনো ধাপে যদি সমস্যা হয়, যেমন টিআরএইচ, টিএসএইচ বা T3 T4 তৈরি বা নিঃসরণে গোলমাল, তাহলেই দেখা দেয় হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের মতো সমস্যা। সংক্ষেপে বললে এই পুরো প্রক্রিয়াটি অনেকটা একটা থার্মোস্ট্যাটের মতো। অর্থাৎ তাপমাত্রা বেশি হলে যেমন সেটি হিটার বন্ধ করে দেয় আর কমে গেলে নিজেই চালু করে, তেমনি শরীরেও নিজে বুঝে নেয় কখন হরমোন বাড়াতে হবে আর কখন কমাতে হবে। কিন্তু যেই এই স্মার্ট সিস্টেমটিতে গোলমাল দেখা দেয়, তখন শরীরে শুরু হয় নানা ধরনের জটিলতা। আমাদের শরীরে থাইরয়েড হরমোনের মাত্রা কমে গেলে বা বেড়ে গেলে শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটে। একে বলা হয় থাইরয়েড ডিসফাংশন, যার দুটি প্রধান রূপ হলো হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম। চলুন এবার সংক্ষেপে জেনে নিই এই দুই অবস্থার পেছনের কারণ ও লক্ষণগুলো, যা রোগ শনাক্ত ও চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাইপোথাইরয়েডিজম তখনই হয় যখন থাইরয়েড হরমোন কমে যায় আর ল্যাব রিপোর্টে সাধারণত টিএসএইচ বাড়ে ও T3 T4 কমে যায়। এর প্রধান কারণ হলো হাশিমোতোস থাইরয়েডাইটিস, যেখানে শরীরের ইমিউন সিস্টেম নিজেই থাইরয়েডকে আক্রমণ করে। এছাড়া থাইরয়েড অপারেশন, রেডিওথেরাপি বা কিছু ওষুধ যেমন লিথিয়াম বা অ্যামিওডেরন এর দীর্ঘমেয়াদী ব্যবহারেও এই সমস্যা দেখা দিতে পারে। এই অবস্থায় কিছু উপসর্গ ধীরে ধীরে দেখা দিতে পারে, যেমন সারাক্ষণ ক্লান্তি ও নিস্তেজ অনুভব, গলা ভাঙা বা কণ্ঠস্বরে পরিবর্তন, যাকে হর্সনেস অফ ভয়েস বলা হয়, খাওয়া কম হলেও ওজন বেড়ে যাওয়া, ঠান্ডা সহজে সহ্য না হওয়া, ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া, চুল পড়া, নখ ভঙ্গুর হওয়া, মন খারাপ থাকা, বিষণ্ণতা ও মনোযোগের সমস্যা। কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যাও দেখা দিতে পারে। সাথে মাসিকে অনিয়ম, বন্ধ্যাত্ব বা গর্ভপাতের ঝুঁকি, গলার নিচে সামান্য ফোলা বা গয়টার দেখা দেওয়া, মুখ ফোলা ভাব, শিশুদের ক্ষেত্রে মানসিক ও শারীরিক বিকাশে দেরি হওয়া। শিশুদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হলে শারীরিক ও মানসিক বিকাশের সমস্যা হয়। অনেক সময় এই লক্ষণগুলো ধীরে ধীরে হয় বলে মানুষ বুঝতেই পারে না যে তার থাইরয়েড সমস্যা হচ্ছে। হাইপারথাইরয়েডিজম হয় তখন যখন শরীরের থাইরয়েড হরমোন স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এক্ষেত্রে সাধারণত টিএসএইচ কমে যায় এবং T3 T4 বেড়ে যায়। এর প্রধান কারণ হলো গ্রেভস ডিজিজ, যেখানে শরীর অতিরিক্ত হরমোন তৈরি করে। এছাড়া টক্সিক নডিউলার গয়টার, অতিরিক্ত আয়োডিন গ্রহণ বা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও এই সমস্যার কারণ হতে পারে। এই অবস্থায় কিছু উপসর্গ দ্রুত দেখা দেয়, যেমন সবকিছু তাড়াতাড়ি মনে হওয়া, যেমন দ্রুত হৃদস্পন্দন, কথা বলা, চিন্তা ইত্যাদি। অতিরিক্ত ঘেমে যাওয়া বা গরম লাগা, হাত কাঁপা, নার্ভাসনেস, উদ্বেগ ও অস্থিরতা, ঘুমের সমস্যা অর্থাৎ বিছানায় যাওয়ার পর ঘুম আসতে না চাওয়া, খাওয়ার পরিমাণ স্বাভাবিক বা কখনো বেশি হওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, চোখ বড় হয়ে যাওয়া বা চোখ ফুলে ওঠা, বিশেষ করে গ্রেভস ডিজিজে যাকে বলে এক্সোপথ্যালমোস, গলার নিচে গয়টার দেখা দেওয়া, মাসিকে অনিয়ম, হার্টফাই বা অস্টিওপোরোসিসের সমস্যা সৃষ্টি হওয়া। বয়স্কদের ক্ষেত্রে চেস্ট পেইন বা কার্ডিয়াক অ্যারিথমিয়ার মতো গুরুতর শারীরিক সমস্যা দেখা দেওয়া। হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম দুই অবস্থাতেই এমন কিছু অতিরিক্ত উপসর্গ দেখা দিতে পারে যেগুলোকে আমরা অনেক সময় বুঝতেই পারি না, যেমন হঠাৎ মেজাজের পরিবর্তন বা মুড সুইং যাকে বলা হয়, যা অনেকে মানসিক চাপ বলে ভুল করে থাকেন। এছাড়াও রয়েছে হজমের সমস্যা, পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য, মুখ চোখে ফোলাভাব বা গলায় চাপ অনুভব। আমরা অনেক সময় ক্লান্তি, ঘুমের সমস্যা, ওজন বাড়া বা মন খারাপ থাকার মতো উপসর্গকে সাধারণ বলে এড়িয়ে যাই, কিন্তু এসবের পেছনে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা থাকতে পারে। তাই উপসর্গগুলো যদি দীর্ঘস্থায়ী হয় বা একসঙ্গে দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং থাইরয়েড পরীক্ষা করিয়ে নিন। থাইরয়েডের সমস্যা নিশ্চিত করতে হলে শুধুমাত্র উপসর্গ দেখে সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই নিশ্চিত হওয়ার জন্য কিছু নির্দিষ্ট রক্ত পরীক্ষার প্রয়োজন হয়, যা হরমোনের পরিমাণ এবং কার্যকারিতা বিশ্লেষণ করতে সাহায্য করে।
সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক পরীক্ষা হলো টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যা দেখে বোঝা যায় পিটুইটারি গ্রন্থি থাইরয়েডকে কতটা কাজ করতে বলছে। পাশাপাশি T3 এবং T4 পরীক্ষা করে বোঝা যায় থাইরয়েড গ্রন্থি আসলে কতটা হরমোন তৈরি করছে এবং তার শরীরে কতটুকু ব্যবহার করতে পারছে। যদি অটোইমিউন কোনো সমস্যা সন্দেহ হয়, যেমন হাশিমোটোস থাইরয়েডাইটিস, তাহলে অ্যান্টি-টিপিও অ্যান্টিবডি এবং থাইরোগ্লোবিউলিন অ্যান্টিবডি পরীক্ষাও করা হয়ে থাকে। এছাড়াও থাইরয়েডে কোনো গঠনগত পরিবর্তন আছে কিনা তা দেখতে আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে। রিপোর্ট বিশ্লেষণে যদি দেখা যায় টিএসএইচ বেড়ে গেছে এবং T3 T4 কম, তাহলে তা হাইপোথাইরয়েডিজম নির্দেশ করে। আর যদি টিএসএইচ কমে যায় এবং T3 T4 বেড়ে যায়, তাহলে বোঝা যায় হাইপারথাইরয়েডিজম হয়েছে। তবে রিপোর্ট দেখা ও ব্যাখ্যার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, থাইরয়েড একটি ছোট্ট গ্রন্থি হলেও এটি শরীরের অনেক বড় বড় কাজ নিয়ন্ত্রণ করে। যদি কোনোভাবে এর ভারসাম্য নষ্ট হয়, তাহলে নানা রকম শারীরিক ও মানসিক জটিলতার সৃষ্টি হয়। আমার এই ভিডিওর পরবর্তী পর্বটি অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে, কারণ পরবর্তী ভিডিওতে আমরা জানবো এই সমস্যাগুলোর চিকিৎসা কি, থাইরয়েডে কোন খাবার খাওয়া উচিত আর কোনটা এড়ানো উচিত, ও গর্ভাবস্থায় বা শিশুদের ক্ষেত্রে কিভাবে সাবধানতা অবলম্বন করা যায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে জানাবেন আপনার থাইরয়েড জনিত সমস্যা কিংবা মতামত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।